ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের ওই এপিসোডটার কথা মনে আছে আপনাদের, যেখানে গিমা দালাল শনিবার দিন, লাস্ট শনিবার বোধহয়, গিমা দালাল ওদের বাড়ি পৌঁছে কি বলেছিল যে আজ আমার ভাইয়ের বাড়িতে খাবার কপালে লেখা আছে, তাই না? কবি ভাই কবি বেটা যখন যেটা শ্যুট করে সেটা বানিয়ে নেয়। তো সেদিন ভাই ছিল, তো ভাইয়ের বাড়িতে খাওয়াটা ওর কপালে লেখা ছিল। জলনদীপ সেটা শোধ দিয়েছে ওর বাড়িতে এসে, লুচি আলুর দম দুটো মিষ্টি খেয়ে, তাই না? তো শোধবোধ ওদের হতেই থাকে, বিজনেস ডিল ভাই। যে জন্যে কথাটা তুললাম, সেদিন কি মাদালাল একটা কথা বলেছিল, যার কপালে যা লেখা থাকে তাই হয় তার সাথে। তো ডিয়ার ফ্রেন্ডস, ভরা যৌবন, তাই তো? 40 বছর বয়সটা একদম পূর্ণ যুবক না বলা গেলেও প্রৌঢ়ও তো ঠিক বলা যায় না। আর এদিকে এই মেয়েটার তো ভরা যৌবন, মাত্র 24 বছর বয়স। 24 বছরের যুবতী আর 40 বছরের একটা মাঝবয়সী লোক। এই বয়সে কি হওয়া উচিত ছিল? যা হওয়া উচিত ছিল, সে যেভাবে সংসার চালানো উচিত ছিল, যেভাবে জীবনযাত্রা নির্বাহ করা উচিত ছিল, সেইভাবে চললে কিন্তু আজকের এই ঘটনাগুলো ঘটতো না। ক্লিয়ার করছি, কারুর কপালে ক্যাঁতাকেঁতি আর কারুর কপালে গিমা দালাল নিয়ে গোতাগতি। এক্সপ্লেন করার আগে তোমাদের ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, অনেক আগে যখন আমাদের বইপত্র লেখার সিস্টেমও ছিল না, পড়াশোনাটাকে শ্রুতি বলা হতো। শ্রুতি মানে একটা ছন্দবদ্ধ গানের মাধ্যমে সমস্ত শিক্ষাগুলো, পুঁথিগত বিদ্যাগুলো গুরুদেব সুর করে করে গাইতেন এবং ছাত্ররা গুরুদেবের সঙ্গে তাল দিয়ে দিয়ে সুর করে করে গাইতো। এবার এইভাবে তারা সমস্ত শিক্ষা মুখস্থ করতো। আমরা বই থেকে যা যা পড়ে এসেছি সব তারা মুখস্থ করতো এইভাবে। এবার ঠিক পরের জেনারেশনও একইভাবে শিক্ষা পেত। এই জেনারেশনের যে ছাত্ররা, তারা যখন গুরু হতো, তারাও ঠিক ওইরকম ছন্দবদ্ধ সুরের মাধ্যমে সমস্ত জ্ঞানগুলো পরবর্তী জেনারেশনকে ট্রান্সফার করে দিত। তো এই সময়ে জীবনটাকে 4 ভাগে ভাগ করা হয়েছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। ব্রহ্মচর্য মানে শৈশব থেকে ওই 21, 22 কি 18, 19 পর্যন্ত যে বয়সটা, তারপর কিন্তু মানুষ গার্হস্থ আশ্রমে প্রবেশ করত। তারপরে হতো বানপ্রস্থ, এই 50, 60 এই এজটা। তারপরে 60 যে এজটা, সেটা সন্ন্যাস। ভগবানের নাম গান করে নিজের সোল, আত্মার আপলিফমেন্ট করার চেষ্টা করা হতো। এই 4 ভাগে মনুষ্য জীবনকে ভাগ করা হয়েছিল। তো ব্রহ্মচর্যের পর কিন্তু আসতো গার্হস্থ, সংসার ধর্ম, সংসার জীবন। সুতরাং যে বয়সে যা, এই বয়সে কি করা উচিত? মিনা বলে দিল না, কাঁতা নিয়ে ক্যাঁতাকেঁতি, তা নয়। গুপ্তি বেড়ালের মতো যাদের বানপ্রস্থে যাওয়ার কথা, তারা ওয়াইটিতে এসে ক্যাঁতাকেঁতি করছে। আর 40 বছরের ওই লোক গিমা দালালের সাথে গোঁতাগুতি করছে। যে বয়সে যে ধর্ম, ছন্দপতন হলে জীবনের তাল তো কাটবেই। গিমা দালাল ঢুকে পড়েছে, তো কাঁতাকাঁতি তো এখন গেছে। প্রথমে মা ছিল, এখন দালাল ঢুকেছে, এখন মা দালালের যুগলবন্দি চলছে জীবনে। সুতরাং মেয়ের দরকার কি? গিমা দালাল কন্টেন্ট করছে যে গরিব ঘরের মেয়ে নিয়ে আসবো। কি নোংরা কথা না গো! মেয়ে তো মেয়েই হয়, সে বড় লোকের মেয়ে হোক আর গরিব ঘরের মেয়ে হোক। জীবন সঙ্গী নেই তুমি চাইছো তো? প্রথমেই তাকে ব্যাকফুটে রাখার, প্রথমেই তাকে ঠেসে দেবার, ময়দা মাখার মতো ঠেসবো, এই মেন্টালিটি নিয়ে তুমি যদি কাউকে তোমার বাড়িতে নিয়ে আসো, তাহলে সে তোমার জীবন সঙ্গিনী কি করে হবে? আমরা কি বলি, কর্তা গিন্নি। সমস্ত বইয়ে, সমস্ত ধর্মগ্রন্থে ইকুয়াল স্ট্যাটাস দেওয়া হয়েছে। বাড়ির যে পুরুষ, রোজগারে পুরুষ, সে যদি কর্তা হয়, এই মহিলা কিন্তু গিন্নি, সে দাসী নয়। যাই হোক, এসব কথা তো ওরা বুঝবে না। আজকের এপিসোডটা এক্সপ্লেন করি। তো মিনা কি বলল, মিনার বয়স যেটা, সেই বয়সে তো ক্যাঁতাকেঁতি করারই কথা। ও বলেছে যথেষ্ট ভদ্রভাবে, ওয়াইটিতে কাঁথা নিয়ে নোংরামো চলছিল, সেটা তার স্ত্রী ধন।
ঠিক আছে। তার মা সুন্দর করে তাকে কাঁথাটা বানিয়ে দিয়েছিল, যে কাঁথাটা ও ধুয়ে ঝেড়ে শুকিয়ে পাট করলো, সেই কাঁথাটাও দেখলে ওই বাচ্চার শ্বশুরপটি করার কাঁথা কিন্তু নয়, ছেঁড়া কতগুলো কাপড় দিয়ে তৈরি কাঁথা নয়। কাঁথার কভারটা দেখলে, আমি এই জিনিসটা চোখে দেখেছি বলে বলছি। এমনকি নাসিকে যখন থাকতাম আমরা, শুধু বেঙ্গলে নয় এই কাঁথা সিস্টেমে, নাসিকে তখন আমার ছেলে সবে ওই 2-2.5 বছরের বয়স হয়েছে। হঠাৎ একদল লোক এসে বেল বাজিয়ে বলছে গোধরি বানায়েঙ্গে। তো আমি গোধরি জিনিসটা জানি না, পরে আমাকে যেভাবে আশপাশে পড়শিরা এক্সপ্লেন করলো তাতে বুঝলাম কাঁথা। ওরা নাসিকে যে হিন্দি মারাঠি মিক্স, ওখানে পিওর হিন্দি চলে না, তো ওদের ভাষায় লোকাল ল্যাঙ্গুয়েজে কাঁথাকে গোধরি বলে। তো গোধরি মানে নাসিকেও কিন্তু সেই ট্রেমেন্ডাস শীতটা পড়ে না, সেই বেঙ্গলের মতোই ওয়েদার খানিকটা। আর বর্ষাকালে শীত পড়ে, মানে সারা বছরই একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। কিন্তু আমরা এখানে যেটা ফিল করছি, এই উত্তরপ্রদেশে বা দিল্লিতে যে ওয়েদার, সেই ওয়েদার ওখানে হয় না। তো ওখানেও গোধরি বানানোর সিস্টেম আছে, কিন্তু সেই জিনিসই আলাদা। কাপড় চোপড় জুড়ে কাঁথা বানায় না, যেরকম বাচ্চা শ্বশুরপটির কাঁথা হয়। যাকে কাঁথা কেলেঙ্কারি তো হয়েই গেছে, আজকে সেটা নিয়ে আর ধান ভানতে শিবের গীত গাইছি না। তো মিনা কি দেখালো, মাঝে মাঝে বলা উচিত। ওই জলনদীপের যে দর্শকগুলো বলেছিল না, মাঝে মাঝে এরম দেবে, চমক দেবে, তাহলে ওরা ভয় পেয়ে যাবে, না হলে ভাববে তুমি নেতিয়ে গেছো। তুই তোর বাড়িতে একটা শোপিস ছড়ে বীরত্ব দেখালি, তারপর গিমার দালালের লেজ ধরে কন্টেন্ট খুঁজে বেড়াচ্ছিস। ডিয়ার ফ্রেন্ড, এই পয়েন্টটাও আমার আজকে বলার ছিল ভিডিওতে। মিনা 5 বছর ধরে ভিডিও করেছিল, লাস্টের দিকে যখন জলনদীপ আস্তে আস্তে চার্জ নিতে শুরু করলো, তখন কিন্তু ও এইরকম উদ্ভট উদ্ভট কন্টেন্ট খুঁজে বার করতো। এই গ্যাংটকে বেড়াতে যাওয়া, সিকিমে বেড়াতে যাওয়া, এই দীঘায় মাকে নিয়ে ঘুরতে যাওয়া, এই সমস্ত। নাহলে মিনা নিজের ওই এক চিলতে বাড়ির মধ্যে ওই উঠোনে ফুল গাছ পোঁতা দিয়ে বা তোমার রকম কোনো একটা তরকারি ভালো আইটেম বানানো দেখিয়ে বা কেক বানানো দেখিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতো। আজ মায়াপুর, তো কাল সোদপুর, তো কাল খড়গপুর, তো পরশু এরকম করে কিন্তু ঘুরতে হতো না ওদের। এই বুদ্ধিগুলো সমস্ত জলনদীপের। এই যে তোমরা বলো না এদিক ওদিক বেড়াতে গেছে, বেড়াতে যাওয়া মানে কন্টেন্ট ক্রিয়েট করেছে। তো যাই হোক, কালকে মায়াপুরের এপিসোডটা শোনো। জলনদীপের এক নাম তো কিপটে দ্বীপ, বাজারে গেলেও 1 কেজি সার্ফ এক্সেল আনে, সেটা বারবার দেখায়। ওর বাজারের মধ্যে ছেলের জন্যে কোনো স্পেশাল খাবার দাবার, যেগুলো কোনো মেটেরিয়ালিস্টিক গুরুত্ব নেই, জাস্ট ছেলে শখ করে খাবে, এরকম কোনো জিনিস দেখেছো? ওই জেমসের একটা প্যাকেট দেখিয়েছে। আর বাজারে দেখবে অন্তত 5 থেকে 6 রকমের বিস্কুট, বৌদির জন্য এনেছে হরলিক্স। ডিয়ার ফ্রেন্ডস, ভালোবাসা, বন্ডেজ, এগুলো না নিয়তের মধ্যে থাকে, স্বভাবের মধ্যে থাকে, এগুলো লোক দেখানো জিনিস নয়। প্রতিনিয়ত স্বভাবটা ফুটে বেরোয়। জলনদীপ দর্শকদের গুঁতো খেয়ে 4টি মুড়ি নিয়ে এনে খ্যা করে কুকুর বাচ্চাগুলোকে দিল, কিন্তু কুকুর বাচ্চাগুলো ওর কাছে যে কত বিরক্তিকর, প্রতি মুহূর্তে ওর ব্যবহারে সেটা প্রকাশ পাচ্ছে। দেখো দেখিনি কিরম হেনস্থা করছে কুকুর বাচ্চাগুলো। মায়ের দুধ খেতে এসছে, চিল্লাচ্ছে। ছোট ছোট শিশু মায়ের দুধ খাচ্ছে, এটা একটা খুব সুন্দর ঘটনা। এইটা দেখে অনেক কবি হয়তো অনেক কিছু বলে ফেলতেন, কিন্তু জলনদীপের মতো এটা মানুষের কাছে সেটা একটা বিরক্তিকর ঘটনা। তাহলে মানুষের নেচার এইভাবে কিন্তু প্রতি মুহূর্তে পরিস্ফুট হয়ে যায়। বাজারে গিয়ে সে একটা সার্ফ এক্সেলের প্যাকেট কিনে আনে এবং সেইটা ফ্লন্ট করে। বাজারটা কোথায় গেছে খেয়াল করেছো? স্মার্ট পয়েন্ট। তখনই আমি বুঝেছি টিনা লাগাতার 2 দিন দেখিয়েছে স্মার্ট পয়েন্টে গেছে। আর যায় কোথায়? প্রথম দিন ভরিবা গিয়ে দৌড়েছিল দালাল, আর কালকে দৌড়েছিল দালালের মালিক। স্মার্ট পয়েন্ট থেকে বাজার করা হয়েছে। আর এদের সিরিয়ালে সব কিছু তো স্ক্রিপ্টেড, ওই জন্য বলে বলে করতে হয়, বুঝলে তো? কোনো কিছু স্বতঃস্ফূর্ত নয়, কোনো কিছু স্পন্টেনিয়াস নয়, যার জন্যে বাবা মার সম্পর্ক যুগল বলতেই তার দেখেছো, এরকম করে চোখে আঙুল ঢুকিয়ে দেখাবে, তবে তোমার বাবা মার মধ্যে সম্পর্কটা চোখে পড়বে। ওদের হাজব্যান্ড ওয়াইফ হিসেবে কোনো সার্টিফিকেট তো এদের নেই, ওই বয়সে রেজিস্ট্রি হতো না, নাহলে ওটাও দেখাতো, নাহলে স্বামী স্ত্রী তো বোঝা যায় না। যে বয়সে বানপ্রস্থে যাবার বয়সে যদি শাশুড়ি গিয়ে ছেলে বউয়ের মাঝখানে শুয়ে পড়ে, তাহলে সেই শাশুড়ি কিরম শাশুড়ি, তো ওখানে বোঝাই যাচ্ছে মা যে কেমন
তখনই আমরা বুঝে নিয়েছিলাম যখন জামাইকে মৃত্যুর অভিশাপ দিয়েছিল, নাতিকে মৃত্যুর অভিশাপ দিয়েছিল, আর স্ত্রী হিসেবে কেমন সে তো আমরা দেখতেই পাচ্ছি। জোর করে প্রমাণ করা হচ্ছে যে ওই বয়স্ক ভদ্রলোক আর এই বয়স্ক মহিলা এরা দুজন স্বামী স্ত্রী। সেটা বলে দিতে হয়, সেটা বলে দিতে হয়, এরম চোখে আঙুল দেখিয়ে যে এরা স্বামী স্ত্রী। এদের যুগলবন্দিটা দেখো, এদের যুগলবন্দিটা দেখো, না বললে কিন্তু যুগলবন্দি দেখতে পাওয়া যায় না। ওদিকে টিনার ভিডিওতে দেখো বাবা মা সবসময় একসঙ্গে রয়েছে, বলে দিতে হয় না যে এরা স্বামী স্ত্রী। বাবা মা, তাদের সংসার, তাদের 2 সন্তান, এইভাবে সংসারটা একটা স্বাভাবিক ফ্লোতে চলে যাচ্ছে। টিনা স্মার্ট পয়েন্টে গেছে, সুতরাং দালাল একবার গেছে, দালালকে যেতেই হবে। টিনা তারাপীঠ যাবে বলেছিল বলে দৌড়ে পৌঁছে গেছিল তারাপীঠ, তারপর টিনা ট্রিপ ক্যান্সেল করে দিয়েছে। দালাল, যাই হোক। তো দালালের মালিক ছটফট করছিল, টিনাও তো কেনাকাটা দেখিয়েছে, সেটা আবার বললো কেনাকাটাটা তাহলে ভালোই হলো, কেনাকাটাটা তাহলে ভালোই হলো, কেনাকাটা দেখিয়েছে, সুতরাং এই কেনাকাটা না দেখিয়ে পারে। গ্যাংটক থেকে জ্যাকেট এনেছিল নিজের, বাবা মার জন্যে বা স্ত্রীর জন্যে আনেনি, বা ওই দুধের শিশুর জন্যও আনেনি, ওর জন্য আনতে পারতো, কিন্তু যেহেতু বেড়ে যাবে বলে জামা কাপড়গুলো কেনেনি। আর ওইটুকু বাচ্চার দামি জামা কাপড় বেশি কিনলে অনেকেরই মানসিকতা থাকে সে বড় হয়ে যাবে, সেগুলো ছোট হয়ে যাবে। তো সেটা টোটাল জাস্টিফাইড, যদিও আমার কাছে নয়, কারণ আমার ছেলে বড় হয়ে যাবে বলে আমি ছোট বয়স থেকে তাকে ন্যাকড়া পরিয়ে রাখবো তা তো হয় না। যাই হোক, পুরো জীবনটাই দানের টাকায় বোনা, পুরো জীবনটাই কাটবে দানের টাকা। এদের লজ্জাও করে না যে আমি একটা সমর্থ পুরুষ, আমি কেন লোকের দেয়া জিনিসে নিজের জীবনটা অতিবাহিত করব। টি শার্টগুলো ইউএস থেকে দিদি এসছে, সে দিয়েছে। শাড়িটাও কোনো চুলোর একজন দিদি দিয়ে গেছে। ব্যাগটা তো সেদিন গিমা দালাল দিয়েছে দেখলাম, কারণ এর দৌলতে, জলনদীপের দৌলতে তার তো কপাল খুলে গেছে। সে বলেছিল না বউ গিয়ে ভাইয়ের কপাল খুলে গেছে। যে মানুষ এইভাবে বলতে পারে সে মানুষ কখনো জলনদীপের সংসার গাঁথতে পারে? বউ গিয়ে তার কপাল খুলে গেছে, তার মানে এখানেও সেই টিনারই দয়া রয়েছে, টিনার দয়াতেই ফলে ফুলে ভরছে এই গিমা দালাল। তো যাই হোক, টি শার্টটা লোকের দেয়া, ব্যাগটা লোকের দেয়া, মায়ের শাড়িটাও হয়তো লোকের দেয়া। তো লোকের দেয়া জিনিস ভিক্ষে করে চললো মায়াপুর। আগের এপিসোডটা শোনো। গাড়ির মধ্যে ছেলের ড্রেস চেঞ্জ হলো, স্বাভাবিক, স্কুলে যে জামা কাপড় পরে গেছে, বেড়াতে যাবে, একটু ভালো জামা কাপড় পরবে, দানে পাওয়া জামা কাপড়, ভালো মন্দ জামা কাপড় পরবে। কিন্তু বাবা যে তার ড্রেস চেঞ্জের কোনো দরকার নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় এসে মেয়েকে বেঈমান বলে তো সেই মায়াপুর যাত্রার টিকিট কেটেছে। মেয়েকে বেঈমান কেন বলেছিল আমার কিন্তু খুব মনে মনে এই কোয়েশ্চেনটা ছিল, আমার বারবার মনে এই কোয়েশ্চেনটা উদয় হতো যে একটা বাবা কত অসহায় যে তাকে দিয়ে বলানো হচ্ছে সে বলবে। এখন বুঝতে পারছি সে বলবে, জলনদীপেরই তো বাবা, স্বার্থপর না। বিচুটি গাছে কি ল্যাংড়া আম ফলে? গাছটা যদি বিচুটি না হয় তাহলে এরকম বিচুটি মাল কি করে হবে? অনলাইন এসে, সোশ্যাল মিডিয়ায় এসে মেয়েকে বেঈমান বলেছে, তাই তো সে আজ মায়াপুর যাচ্ছে। তার ড্রেস চেঞ্জ হলো না হলো ঠিক আছে, মা ভালো শাড়ি পরেছে, দানে পাওয়া ব্যাগ নিয়েছে, ছেলেও দানে পাওয়া জামা কাপড় পরছে, জলনদীপ তো আছে তার পুরো জীবনটাই দানে পাওয়া। দিদির দয়া এক অন্য সংস্থান, দিদিকে নোংরা করে বাবার টিকিট কাটা মায়াপুরের, আর তো দানে পাওয়া টি শার্ট, ঘড়ি, জ্যাকেট ফ্লন করছে, লজ্জাও করে না। যাই হোক, বাবার কিন্তু ড্রেস চেঞ্জ করার দরকার নেই, তাকে নিয়ে যাচ্ছে এই বাবার ভাগ্য। ওই যে মেয়েকে বেঈমান বলেছে, এখন বেশ কিছু ট্যুরে বাবাকে নিয়ে যাওয়া হবে। আগে তো বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে যাওয়া হতো, সারাদিন মায়াপুরে ঘোরা হবে, বা খালি রেখে যাওয়াটা ঠিক হবে? এইরকম উঠোন দেয়া বাড়ি খালি রেখে যাওয়াও তো যায় না, তাহলে এখন কি করে যাওয়া যাচ্ছে? ডিয়ার ফ্রেন্ডস, মায়াপুর আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর মশাইয়ের সঙ্গে আমিও গেছিলাম বিয়ের ঠিক পরপরই। আমার বর তো সারা জীবনই বাইরে থাকে, তখন বাইরেই ছিল, আমাকে অষ্টমঙ্গলার পর শ্বশুরবাড়িতে ছেড়ে দিয়ে চলে গেছিলো। তো আমার শ্বশুর মশাই নিয়ে গেছিলেন, অনেক চেঞ্জ হয়ে গেছে এখন, কারণ আমার যারা পরে যখন গেছিলো তখন আমাদের সময় প্রসাদের ব্যবস্থাটা মাটিতে হতো, চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল না। যাই হোক, পুরের গাইড দেবার আমার কোনো ইচ্ছে নেই, কারণ মায়াপুর তোমরা অনেকেই গেছো। এইবার হচ্ছে জলনদীপের প্রতি কন্টেন্টে গিমা দালালের উপস্থিতি মাস্ট,
ওই জন্যই তো বিজনেস ডিলটা করেছে। তাই জন্য আমি বললাম না, কারুর কপালে খেতাখেতি আর কারুর কপালে গিমা দালালের সঙ্গে গোতাগুতি। ডিয়ার ফ্রেন্ডস, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এত দৌড়ঝাঁপ আগে তো কখনো করতে হয়নি। মায়ের সঙ্গে হাতে হাতে সাহায্য করা, একটা রুটি হয়তো উল্টে দিয়ে গেছে, তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার আগে কিন্তু কোনোদিন প্রয়োজন হয়নি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছো ডিয়ার ফ্রেন্ডস, দানের জিনিসে জীবন চালায় কিন্তু রিটার্ন গিফট কোনোদিন কাউকে দেয় না। এটা আমার অনেক দিন আগে থেকেই চোখে অটপটা লাগতো যে বাইরে থেকে লোক আসছে গিফট নিয়ে, নিজেরাও তো একটা শাড়ি কিনে রাখতে পারে। এইভাবে জিনিসটাকে বলাই যায় যে তোমাদের ওখানে তো সুতির শাড়ি, ভালো তাঁতের শাড়ি পাওয়া যায় না। যারা ইউএস থেকে এসছে ধরো, তারা আমি দেখেছি, আমার বন্ধু বান্ধব, আমার বোন, তাদের ব্যাপারটা দেখেছি, তারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো তাঁতের শাড়ি, জামদানি, বালুচরি এগুলো তারা আনায় প্রচুর শিপিং চার্জ পড়ে যায়। সুতরাং ভদ্রলোক হলে কি করতো, দিদিরা প্রচুর গিফট নিয়ে আসবে জানাই, কারণ জলনদীপের বাড়ির গেট ক্রস করতে গেলে প্রচুর গিফট হাতে না থাকলে ঢুকতে পাওয়া যায় না। কিন্তু মানুষের কি নেচার হওয়া উচিত যে তুমি 10টা গিফট নিয়ে আসছো, তোমার জন্য একটা শাড়ি অন্তত আমি কিনে রাখি, একটা বালুচরি বা একটা ভালো জামদানি, একটা শাড়ি কিনে রাখা হলো, তাই না? এর ভিডিওতে কখনো দেখেছো? তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি মানুষের জীবনের যে 4টি স্তর, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এটার উল্লেখ কেন করলাম? জীবনের যে স্টেজে যা আমাদের লেখাপড়ার পদ্ধতিটা শ্রুতি ছিল, বইপত্র পর্যন্ত লেখা হয়নি, সেই সময়ও কিন্তু গার্হস্থ্য জীবনের অঙ্গ হিসেবে মানা হতো। জলনদীপের বাবা মার এখন বানপ্রস্থে যাওয়ার বয়স, আর জলনদীপের সংসার ধর্ম করা উচিত। তার গার্হস্থ্য জীবনে তো ক্যাঁতাকেতি থাকেই, তাই না? কিন্তু সে কি করছে, গিমা দালালের সঙ্গে গোঁতাগুতি। সুতরাং গিমা দালাল যতই কন্টেন্ট বানাক, কি গরিব ঘরের মেয়ে আনছি আর এটসেট্রা এটসেট্রা, কথাটা বলতে গিয়ে যেন আমার বুকটা মুচড়ে যায়। যাই হোক, জলনদীপের বিয়ে হওয়া মুশকিল আছে। এক তো বিয়ে করতে চায় না, এই লোকটা, সে টেন্ডেন্সি নেই, ঘর সংসার করার টেন্ডেন্সি এর নেই। ঘর সংসার করার টেন্ডেন্সি থাকলে বাবা মাকে পাশের ঘরে এসি লাগিয়ে দিত। বাবা মা বানপ্রস্থ যাত্রী, তারা তাদের জীবনেরও একটা অন্য স্টেজ চলছে, এই স্টেজটারও সৌন্দর্য আছে। এই যে বয়সটা, এরও খুব সুন্দর গ্রেস আছে। নাতি নাতনি, ছেলে ছেলের বউ নিয়ে খুব সুখে থাকা যায়, ছেলে ছেলের বউয়ের মাঝখানে এসে শুতে হয় না। তো এই লোকটার কোনোদিনই সেই সংসার করার ইচ্ছেটা ছিল না, তাই না? সংসার করার ইচ্ছে থাকলে আজকে জীবনের পরিণতি এইখানে এসে দাঁড়াতো না। যে বোকা দর্শকেরা প্রতিনিয়ত একতরফা বলে যাচ্ছ মেয়েটাকে, আমাদের দেশে মেয়েদের উন্নতি কি করে হবে যখন মেয়েদের পয়েন্ট অফ ভিউই এইরকম। সমস্ত মহিলা দর্শকরা একতরফা ওই মেয়েটাকে বলে যাচ্ছে এইরকম সুন্দর বাথরুম ছেড়ে দিয়েছে, এইরকম সুন্দর রান্নাঘর ছেড়ে দিয়েছে, এইরকম মুখে বার সাবান ঘষা হাজব্যান্ড ছেড়ে দিয়েছে। কিন্তু তারা একটা জিনিস দেখছে না যে সংসার কোথায় এখানে। স্বামীর সঙ্গে শাশুড়ি ফ্রি বিছানায়, এখানে তো বিছানায় স্বামী পাওয়া যায় না, এখানে বিছানায় শাশুড়ি পাওয়া যায়। এই সংসারে সংসার কোথায়? সংসার থাকলে তবে তো সে স্ত্রী থাকবে। যাই হোক, তাহলে কারুর কপালে খেঁতাকেতি আর কারুর কপালে গিমা দালালের সাথে গোঁতাগুতি। জলনদীপের কপালে গোঁতাগুতিটা এখন আপাতত পার্মানেন্ট। সুতরাং এর কপালে গরিব ঘরের হোক, মধ্যবিত্ত ঘরের হোক, আর বড়লোকের ঘরের হোক, কোথাও থেকে কোনো মেয়ে জুটবে না আপাতত। আর মেয়ে জোটাতে গেলে তো ডিভোর্স দিতে হবে, ডিভোর্সে দেবে না, কারণ ডিভোর্স দিলে চ্যানেল চলবে কি করে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।